নমস্কার বন্ধুরা, তোমরা প্রত্যেকেই জানো যে গত পরশু অর্থাৎ 24শে ফেব্রুয়ারি আমাদের পর্ষদের তরফ থেকে একটা নোটিফিকেশান প্রকাশিত করা হয়েছে। আর সেই নোটিফিকেশানটা হচ্ছে কিন্তু ইন্টারভিউর নোটিফিকেশান। তো সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী পর্ষদ থেকে ইন্টারভিউটা নেওয়া হবে আগামী 1 মার্চ থেকে 7 মার্চের মধ্যে। তো যারা যারা আগামী দিনে ইন্টারভিউ দিতে চলেছো তোমাদের জন্য প্রস্তুতি স্বরূপ একটা পিডিএফ সেট আমি রেডি করেছি। তো বন্ধুরা, যারা 2022 সেশনের ক্যান্ডিডেট রয়েছে তোমাদের ইন্টারভিউটা কিন্তু 1 মার্চ থেকে শুরু হয়ে যাচ্ছে। আর যারা যারা 2022-এর ক্যান্ডিডেট রয়েছে তোমাদের ইন্টারভিউটাও কিন্তু ঠিক এর পরেই শুরু হয়ে যাবে। তো তোমাদের প্রস্তুতির জন্য যে পিডিএফ সেটটা আমি রেডি করেছি সেই পিডিএফ সেটের প্রশ্ন উত্তরের একটা নমুনা তোমাদের কাছে তুলে ধরবো। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখো, খুবই হেল্পফুল হবে তোমাদের জন্য। তো প্রথমে আমি পিডিএফটার ডিটেলস তোমাদের কাছে তুলে ধরছি। তো এই যে পিডিএফের যে প্রশ্নগুলি, এই প্রশ্নগুলি কিন্তু 2022-এর যে সমস্ত ক্যান্ডিডেটরা টেট ইন্টারভিউটা দিয়েছে অর্থাৎ 14 এবং 17-র যে ক্যান্ডিডেটরা যারা চাকরি পেয়ে গেছে তাদেরকে ইন্টারভিউ হলে কি প্রশ্ন করা হয়েছিল সেই প্রশ্নগুলি তাদের কাছ থেকে জিজ্ঞাসা করে সেগুলোর উত্তর সমেত কিন্তু এই পিডিএফ সেটটা তৈরি করা হয়েছে। ঠিক আছে, তো এই পিডিএফ সেটটার মধ্যে প্রায় 1800 মতো প্রশ্ন উত্তর কিন্তু তোমরা পেয়ে যাবে এবং পিডিএফ সেটটা পারচেস করলে আমার টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন হতে পারবে এবং সেই টেলিগ্রাম গ্রুপ থেকে আরও 1000 প্রশ্ন উত্তর পেয়ে যাবে। তো প্রায় 3000 প্রশ্ন উত্তর কিন্তু তোমরা পেয়ে যাবে এই পিডিএফটা পারচেস করার সঙ্গে সঙ্গে। আর এই পিডিএফটা যদি তোমরা পারচেস করতে চাও তাহলে এই যে নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ এই নাম্বারে তোমরা যোগাযোগ করো, মূল্যটা মাত্র 399 টাকা। তো চলো বন্ধুরা, এই পিডিএফ সেটের মধ্যে কেমন প্রশ্ন রয়েছে তার একটা নমুনা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখো, প্রথমে যে প্রশ্নগুলো রয়েছে তোমরা একবার দেখে নাও। আমি জাস্ট প্রশ্নগুলো বলছি, তোমরা চাইলে উত্তরটা দেখে নিতে পারো পোস্ট করে। জাস্ট আমি প্রশ্নগুলো বলে যাচ্ছি। দেখো, শিক্ষক দুর্বল ছাত্রছাত্রীদের কিভাবে অনুপ্রাণিত করবেন? সিচুয়েশনাল বেস কোশ্চেন। পরবর্তী প্রশ্নটা কি রয়েছে দেখো, একটি মধ্য শৈশবের বৈশিষ্ট্য কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। পরবর্তী প্রশ্নটা কি রয়েছে, মানসিক প্রতিবন্ধী শিশুদের জন্য নিচের কোন শিক্ষা ব্যবস্থা অনুষ্ঠিত হয়? তোমাকে এরকমও জিজ্ঞাসা করবে যে মানসিক প্রতিবন্ধী শিশুদের জন্য কেমন শিক্ষা অনুষ্ঠিত হবে, তাহলে কর্ম বিশ্লেষণ শিক্ষা ব্যবস্থা। তো এরকম প্রশ্ন কিন্তু জিজ্ঞাসা করা হয়। রেমিডিয়াল টিচিং কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে ইন্টারভিউ হলে। ঠিক আছে, এমন নয় যে এগুলো ইন্টারভিউ হলে একবার জিজ্ঞাসা করা হয়েছে, এগুলো কিন্তু বারবার জিজ্ঞাসা করা হয়েছে। ঠিক আছে, সিচুয়েশনাল বেস কোশ্চেন কিন্তু বারবারই জিজ্ঞাসা করা হয়। তোমরা প্রত্যেকেই জানো একটা প্রশ্ন বারবার যেটা আসে যে আপনি কেন শিক্ষক হতে চান। তো এই সমস্ত প্রশ্ন কিন্তু এই পিডিএফটার মধ্যে তোমরা পেয়ে যাবে। পরবর্তী প্রশ্নটা দেখো, এটা হচ্ছে পরিবেশ থেকে। পরিবেশবিদ্যার ক্লাসে গল্প বলা বা কবিতা শোনানো হলে কি ঘটবে? এটাও কিন্তু একটা সিচুয়েশনাল বেস কোশ্চেন, পরিবেশের উপর একটা সিচুয়েশনাল বেস কোশ্চেন। ঠিক আছে, তো শিক্ষাক্ষেত্রে টিএলএম এর গুরুত্ব কি? ঠিক আছে, টিচিং লার্নিং ম্যাটেরিয়াল, এর গুরুত্বটা কি? এর গুরুত্বটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে, তোমরা পড়ে নিতে পারো। তো এর পরবর্তী প্রশ্নটা, নিজের সম্পর্কে বলুন। তো বন্ধুরা, নিজের সম্পর্কে বলার জন্য কিন্তু অবশ্য তোমাকে নিজে থেকে প্রস্তুত হতে হবে। আর আমি এটা নিয়ে একটা ভিডিও কিন্তু দিয়েছি, তোমরা চাইলে আমার ইউটিউব থেকে কিন্তু দেখে নিতে পারো নিজের সম্পর্কে কেমনভাবে বলতে হয়। ঠিক আছে, তোমরা যদি বলো কমেন্ট করো তাহলে আমি চেষ্টা করবো নিজের সম্পর্কে কেমনভাবে বলতে হয় তার একটা ভিডিও তুলে ধরার জন্য। তো এবার পরবর্তী দেখো, পরবর্তী প্রশ্নটা কি রয়েছে, আপনার জেলার দুজন সাহিত্যিকের নাম কি? তোমার জেলার দুজন সাহিত্যিক মানে তুমি কোন জেলা থেকে বিলং করো সে জেলার দুজন সাহিত্যিকের নাম তোমাদেরকে অবশ্যই কিন্তু জেনে যেতে হবে। প্রত্যেকটা জেলা নিয়ে কিন্তু আমি আলোচনা করেছি। ঠিক আছে, তোমরা পারলে দেখে নিতে পারো। পরবর্তী প্রশ্নটা হচ্ছে মিড ডে মিলের উদ্দেশ্য। মিড ডে মিলের উদ্দেশ্যটা কি? মিড ডে মিলের উদ্দেশ্য হচ্ছে কি, যে অভুক্ত যে শিশুরা তাদের অভুক্তি দূর করা, তারপর হচ্ছে পড়াশোনার প্রতি মনোযোগ নিয়ে আসা, তারপর হচ্ছে স্কুলের প্রতি ঝোঁক বাড়ানো। ঠিক আছে, এই কয়েকটা বিষয় কিন্তু রয়েছে মিড ডে মিলের উদ্দেশ্য। অভুক্তি মানে ওখানে যে খাবারটা দেওয়া হয় সেটা কিন্তু অবশ্য বিজ্ঞানসম্মতভাবে প্রোটিন যুক্ত খাবার দেওয়া হয়। পরবর্তীতে যে রয়েছে মানে তাদের স্কুলের প্রতি ঝোঁক বাড়ানো, কেননা সেখানে ভালো ভালো খাবারের কিন্তু একটা চার্ট লিস্ট রয়েছে। তো সেই অনুযায়ী ছাত্রছাত্রীরা তারা তো ছোট, তারা স্কুলের প্রতি তাদের ঝোঁক বাড়ে। ঠিক আছে, পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ে, কেননা তো তাদের যদি পেটটা ভর্তি থাকে, ঠিক আছে, তাদের যদি খিদেটা না পায়, পেটের মধ্যে যদি খিদেটা না আসে তাহলে কিন্তু তারা পড়ার প্রতি মনোনিবেশ করতে পারে। ঠিক আছে, পড়ার প্রতি তাদের মোটামুটি আগ্রহটা আছে। তো পরের যে প্রশ্নগুলি রয়েছে দেখো, তোমার মতো করে একটা ডেমো দিতে হবে। ডেমোটা অবশ্য তোমাদেরকে মোটামুটি 4-5টা ভালো করে প্র্যাকটিস করতে হবে। ডেমো ক্লাস আমার দেওয়া রয়েছে, আমি আবারও ডেমো ক্লাস দেবো, 3-4টে দেবো। অবশ্য তোমাদের মানে সুবিধা যাতে হয় কেমনভাবে দিতে হয় সমস্ত কিছু প্যাটার্ন কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। ঠিক আছে, কোনো চিন্তা করবে না, অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। পরবর্তী প্রশ্নটা কি রয়েছে দেখো, দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত ঘন্টার কাঁটা অতিক্রম করলে কত ডিগ্রি অতিক্রম করবে? এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। মানে ধরো 12টা বেজে আছে, 12টা থেকে 1টা পর্যন্ত কিন্তু এই যে কাঁটাটা সরছে 30 ডিগ্রি অতিক্রম করছে। ঠিক আছে, মনে রাখবে 30 ডিগ্রি। একটা ঘড়ি কত ডিগ্রি? 360 ডিগ্রি। ঠিক আছে, 360 ডিগ্রি।
আর যখন 6টা আর 12টা তখন হবে কত 180 ডিগ্রি, ঠিক আছে, সোজাসুজি মানে 180 ডিগ্রি, আর ঘুরে আসা মানে কি মানে 12টা মানে কি 360 ডিগ্রি, ঠিক আছে, একটা ঘড়ি হচ্ছে 360 ডিগ্রি। তো পরবর্তী প্রশ্নটা কি রয়েছে দেখো, এই জেলাটি কি জন্য বিখ্যাত, অর্থাৎ তোমার জেলাটি কি জন্য বিখ্যাত, ঠিক আছে, বিভিন্ন জিনিসের জন্য বিখ্যাত হয়, যেমন হচ্ছে মালদা আমের জন্য বিখ্যাত রয়েছে, ঠিক আছে, নদিয়া হচ্ছে ইস্কন মন্দিরের জন্য বিখ্যাত রয়েছে, তারপরে হচ্ছে আমাদের জলপাইগুড়ি হচ্ছে বক্সা অরণ্যের জন্য বিখ্যাত রয়েছে, দার্জিলিং এর পাহাড় ইত্যাদির জন্য বিখ্যাত রয়েছে। তো বিভিন্ন জেলা বিভিন্ন কারণে কিন্তু বিখ্যাত রয়েছে। তো অবশ্যই সেই বিখ্যাত কারণগুলি তোমাদেরকে কিন্তু জানতে হবে। তো জানার জন্য অবশ্যই আমার পুরোনো দিনের ভিডিওগুলো তোমাদেরকে তাহলে দেখতে হবে। তো দেখবে প্লে লিস্টে সম্ভবত করা রয়েছে, সেগুলো দেখলে জেলা সম্পর্কিত যাবতীয় বিষয়বস্তু তোমরা কিন্তু পেয়ে যাবে। পরবর্তী প্রশ্নটা কি রয়েছে দেখো, আপনার মতে শিক্ষার উদ্দেশ্য কি। তারপরের প্রশ্নটা কি রয়েছে, কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ের নাম বলো, মানে হচ্ছে কিন্ডারগার্টেন, মন্তেশ্বরী, ক্রেস, নার্সারি, প্রাক বুনিয়াদি ইত্যাদি। তো সহজ পাঠ থেকে প্রচুর প্রশ্ন রয়েছে, সহজ পাঠ থেকে প্রচুর প্রশ্ন জিজ্ঞাসা করে। তারপরে আমাদের পশ্চিমবঙ্গ থেকেও প্রচুর প্রশ্ন জিজ্ঞাসা করে। পশ্চিমবঙ্গ থেকে প্রায় 50 থেকে 60টা প্রশ্ন কিন্তু রয়েছে, যেগুলো খুব গুরুত্বপূর্ণ, সেগুলো তোমরা পেয়ে যাবে। তো সহজ পাঠ বই কে লিখেছেন এবং অলঙ্করণ কে করেছেন, বহুবার জিজ্ঞাসা করেছে এই প্রশ্নটা। তো পরের প্রশ্নটা কি রয়েছে দেখো, আচ্ছা আপনার মতে শিক্ষার সেরা পদ্ধতি কোনটি। প্রকল্প পদ্ধতি হচ্ছে কিন্তু সেরা পদ্ধতি, এটা আমার মতে নয়, এটা হচ্ছে দার্শনিক, বিভিন্ন যে দার্শনিক রয়েছে তাদের মতে, ঠিক আছে। পরবর্তী প্রশ্নটা কি রয়েছে দেখো, সূর্য, পৃথিবী, চাঁদ একই সরলরেখায় থাকলে চন্দ্রগ্রহণ আবার একই অবস্থায় পূর্ণিমা কিভাবে হয়। 5 ডিগ্রি কোণে ব্যবধানে কিন্তু হয়ে থাকে, 5 ডিগ্রি কোণের ব্যবধানে। যখন 5 ডিগ্রি উপরের দিকে থাকে তখন কিন্তু আমরা পূর্ণিমা সেটাকে দেখতে পাই, তখন চাঁদটাকে আমরা দেখতে পাই, ঠিক আছে। যখন 5 ডিগ্রি এদিক সরে আসে তখন কিন্তু আর আমরা দেখতে পাই না, কেননা পুরোটা গাঢ় করে ফেলে, সেই সময় কিন্তু আমরা আর দেখতে পাই না, ঠিক আছে। 5 ডিগ্রি কোণের ব্যবধানের জন্য কিন্তু আমরা চাঁদ, পূর্ণিমা কিংবা চন্দ্রগ্রহণ দেখতে পাই। ক্লিয়ার, বুঝতে পারলাম। পরবর্তী প্রশ্নটা দেখো কি রয়েছে, 218 নম্বর যে প্রশ্নটা, যে কোঠারি কমিশনের লক্ষ্য কি, তারপর হচ্ছে বিএড ভার্সাস ডিএলএড এর পার্থক্য কি। এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবারের জন্য, কেননা বিএডদেরকে যে বাদ দেওয়া হলো সেই বিষয় নিয়ে কিন্তু প্রশ্ন করবে, যে বিএড এবং ডিএলএড এর মধ্যে পার্থক্য কি, বিএডদেরকে কেন বাদ দেওয়া হয়েছে, এইটা বিএডদেরকে কেন বাদ দেওয়া হয়েছে তোমরা কি জানো। তো বন্ধুরা বলে রাখি, বিএডদেরকে বাদ দেওয়া হয়েছে 21A ধারা অনুযায়ী, অর্থাৎ শিক্ষার অধিকার আইন অনুযায়ী কিন্তু বিএডদেরকে বাদ দেওয়া হয়েছে। এছাড়া আরো রয়েছে 2009 সালের যে আইন, সেই আইন অনুযায়ীও কিন্তু বাদ দেওয়া হয়েছে, ঠিক আছে। তো এই রকম মোটামুটি আরো কিছু বিষয় ছিল, তো 2-3টে মোটামুটি তোমাদেরকে মনে রেখে যেতে হবে। তো এবার দেখো, জাতীয় সঙ্গীতে কয়টি নদীর উল্লেখ রয়েছে। 2টি নদী, কি কি, যমুনা ও গঙ্গা। তোমরা বলবে সিন্ধু কিন্তু নদী নয় বন্ধুরা, তোমাদেরকে ভালোভাবে বলে রাখি, সিন্ধ প্রদেশ, ঠিক আছে। যমুনা গঙ্গা এই দুটো কিন্তু নদী। সিন্ধ যে রয়েছে সেটা হচ্ছে কিন্তু সিন্ধ প্রদেশ, যেটা গুজরাটের কাছে অবস্থিত। কচ্ছের রণ তোমরা জানো আশা করি, পাকিস্তানের কাছে এই সিন্ধ প্রদেশটা কিন্তু অবস্থিত, সেটাকেই কিন্তু আমাদের যে জাতীয় সঙ্গীত সেখানে কিন্তু ধরা হয়েছে। ক্লিয়ার। দেখো এর পরবর্তী প্রশ্ন কি রয়েছে, পরমাণুর কয়টি কণা ও কি কি। এটা কিন্তু যারা ফিজিক্স নিয়ে পড়েছো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। গণিত থেকে ত্রিভুজ কি, গণিত থেকেও প্রচুর প্রশ্ন রয়েছে, তোমরা পিডিএফটা থেকে তো পাবে, তার সঙ্গে সঙ্গে তোমরা টেলিগ্রাম গ্রুপ থেকেও কিন্তু প্রচুর প্রশ্ন পেয়ে যাবে। তো পরবর্তী প্রশ্নটা, শূন্যের ধারণা কিভাবে দেবে, এটা তোমরা ইউটিউব থেকে কিন্তু দেখে নিতে পারবে, শূন্যের ধারণা কিন্তু দেওয়া রয়েছে। তো এবারে নাম্বার কয় প্রকার ও কি কি, পশ্চিমবঙ্গের কোথায় কোথায় লাল মাটি দেখতে পাওয়া যায়, বাঁকুড়া, বীরভূম, বর্ধমান, পুরুলিয়া, এই বিভিন্ন জায়গায়। তো পরবর্তী প্রশ্নটা দেখো, কয়েকজন ছাত্রছাত্রী গন্ডগোল করলে সেটাকে কিভাবে সামলাবেন, এটা হচ্ছে সিচুয়েশনাল বেস কোশ্চেন। পরবর্তী প্রশ্নটা কি রয়েছে দেখো, আমাদের জাতীয় সঙ্গীত প্রথম কবে গাওয়া হয়েছিল, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, 27শে ডিসেম্বর 1911 সালে। মনে রাখবে কিন্তু তোমরা, প্রথম জাতীয় সঙ্গীত কোনটা ছিল জানো, বন্দে মাতরম। পরবর্তীতে কিন্তু আমাদের যে জাতীয় সঙ্গীত জনগণ মনটা, এটা কিন্তু নেওয়া হয়েছে। এবারে জাতীয় সঙ্গীত কোন বই থেকে নেওয়া হয়েছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঞ্চয়িতা কাব্যগ্রন্থ থেকে কিন্তু নেওয়া হয়েছে। ভারত বিধাতা যে অধ্যায়টা রয়েছে সেই অধ্যায় থেকে কিন্তু নেওয়া হয়েছে। তো এই সমস্ত বিষয় কিন্তু এই পিডিএফটার মধ্যে তোমরা ডিটেলসে পেয়ে যাবে, ঠিক আছে। কে লিখেছে, রবীন্দ্রনাথ ঠাকুর, তোমরা জানো রবীন্দ্রনাথ ঠাকুর নিয়েও কিন্তু বহু প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে। তো রবীন্দ্রনাথ ঠাকুর নিয়েও কিন্তু বহু প্রশ্ন রয়েছে, তোমরা অবশ্যই পেয়ে যাবে। তো পরবর্তী প্রশ্নটা দেখো কি রয়েছে, বিশ্বভারতী কোথায় অবস্থিত, শিক্ষা 3টি গণমাধ্যমের নাম বলো। গণমাধ্যম, চলচ্চিত্র, সংবাদপত্র, টেলিভিশন ইত্যাদি। তো বিদ্যালয় কাকে বলে, শিক্ষার প্রত্যক্ষ মাধ্যমকে বলা হয় কিন্তু বিদ্যালয়। দ্বিতীয় শ্রেণীর বইগুলির নাম কি। তারপরে আচ্ছা তুমি তো চাষাবাদ করো, তাহলে বলো তো কোন মাটিতে চাষ ভালো হয়। বিভিন্ন প্রশ্ন কিন্তু এরকম করেছে। তোমরা যখন জিজ্ঞাসা করবে, তোমার যখন নিজের সম্পর্কে বলবে, তখন কিন্তু তোমাকে জিজ্ঞাসা করবে যে তুমি কি করো, তোমার পেশা কি,
ঠিক আছে, তোমাদের পরিবারটা চলে কিভাবে, তুমি যখন বলবে চাষাবাদ করে, তখন তোমাকে কিন্তু এই প্রশ্নটা জিজ্ঞাসা করবে কোন মাটিতে চাষ ভালো হয়। ঠিক আছে, মাটি কয় প্রকার, 3 প্রকার, যে মাটি এঁটেল মাটি, বেলে মাটি, দোআঁশ মাটি, এই সমস্ত প্রশ্ন কিন্তু জিজ্ঞাসা করবে সেই মুহূর্তে। বাহুবেদে ত্রিভুজকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি, তা হচ্ছে সেমি ভাউয়েল কি কি। ঠিক আছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। যারা ইংলিশ নিয়ে মোটামুটি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো তাদের জন্য কিন্তু এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, যে সেমি ভাউয়েল কয়টি ও কি কি। তার সঙ্গে সঙ্গে আরও রয়েছে 5টি ভাউয়েল দিয়ে একটা ওয়ার্ড বলো, 5টা ভাউয়েল রয়েছে এমন ওয়ার্ড, সেই প্রশ্নগুলিও কিন্তু এই পিডিএফটার মধ্যে তোমরা পেয়ে যাবে। সহজপাঠ বইয়ের ভাগ কয়টি, 2টি, প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড, 1 এবং 2তে পড়ানো হয়ে থাকে। তার পরবর্তী প্রশ্নটা কি বলেছে দেখো, কোনো ছাত্রের প্রশ্নের উত্তর না জানা থাকলে কি করবে। ঠিক আছে, মানে কোনো ছাত্র একটা আপনাকে প্রশ্ন করলো, সেই প্রশ্নের উত্তরটা তুমি জানো না, তখন তুমি কি করবে, এই প্রশ্ন। টেনিদার চরিত্রের স্রষ্টাকে, তারপর যে শিক্ষক একটি ত্রিমেরু প্রক্রিয়া, এই ধারণা অনুযায়ী ত্রিমেরুটি কি। ত্রিমেরু হচ্ছে শিক্ষক, শিক্ষার্থী এবং পাঠ্যক্রম। পৃথিবীর ফুসফুস কাকে বলা হয়, অরণ্যকে। কোন অরণ্যকে বলা হয়, অ্যামাজন। তো এবার দেখো টিএলএম ব্যবহার কেন প্রয়োজন, তারপরে যে তুমি কিভাবে একজন প্রতিভাবান শিশুকে সাহায্য করবে। বৃত্তের মধ্যে কি কি থাকে, বৃত্তের মধ্যে থাকে বিন্দু, ব্যাস, ব্যাসার্ধ, জ্যা, ছেদক ইত্যাদি। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। মৌলিক স্বরধ্বনি কাকে বলে, বাংলা থেকে তো প্রচুর প্রশ্ন জিজ্ঞাসা করে, আর এই প্রশ্নগুলি কিন্তু তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো আদর্শ বিদ্যালয়ের বৈশিষ্ট্য বলো, তারপর হচ্ছে আপনার কি মনে হয় আপনি শিক্ষক পদের জন্য যোগ্য, আপনার কি মনে হয়। এই প্রশ্নগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সত্যি বলছি বন্ধুরা, এই প্রশ্নগুলি কিন্তু প্রচুর জিজ্ঞাসা করেছি। ঠিক আছে, তোমার কি মনে হয়ে থাকে যে তুমি চাকরিটা পেতে পারো, বা কেন আমরা তোমাকে চাকরিটা দেবো, এই যে প্রশ্নগুলি, এই প্রশ্নগুলি কিন্তু মানে পুরো একদম মাথাটাকে শেষ করে দেবে সেই মুহূর্তে, যদি না জানা থাকে। ঠিক আছে, এই প্রশ্নগুলি কিন্তু জেনে যাওয়া অত্যন্ত জরুরি, ভালো করে তৈরি করা অত্যন্ত জরুরি। কখন কাকে কেমন প্রশ্ন করবে সেটা তো বলা যায় না। তো এবার দেখো কি রয়েছে, একজন শিক্ষকের কাছ থেকে সবচেয়ে বেশি কি শেখা যায়। তারপরে হচ্ছে প্রাথমিক স্তরে জগৎবাড়ি বইটির পড়ানোর উদ্দেশ্য কি, সামাজিক মূল্যবোধ গড়ে তোলার জন্য। ঠিক আছে, তো বিভিন্ন রকম প্রশ্ন রয়েছে, শিক্ষার্থীদের কিভাবে ভালো মানুষ হিসেবে গড়ে তুলবে। তারপরে হচ্ছে তুমি শিক্ষক হিসেবে নিয়োগ হওয়ার পর স্কুলের উন্নতির জন্য কি কি করবে। খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো, তো এগুলো তোমাদেরকে অবশ্যই কিন্তু পড়ে যেতে হবে এগুলো। এবার দেখো এখানে যে মোটামুটি সব শর্ট প্রশ্নগুলো রয়েছে, সাংবিধানিক প্রস্তাবনা কথা উত্থাপন করেন কে, তারপরে হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের জনক কে, ত্রিপুরা কি সার্বভৌম রাষ্ট্র, তারপরে হচ্ছে জাতীয়বাদ সভ্যতার সংকট স্বরূপ কে বলেছেন, এগুলো। ঠিক আছে, তো বিভিন্ন প্রশ্ন রয়েছে, আমি পুরো একদম বলছি না, তো অনেকগুলো পেজ রয়েছে। তারপর হচ্ছে এই প্রশ্নটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, দুর্বল বা পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের প্রতি আপনার ভূমিকা কেমন হবে। তা হচ্ছে বুক ডে কবে পালিত হয়, এটাও কিন্তু জিজ্ঞাসা করেছে অনেকবার গতবারে। তারপর হচ্ছে আমাদের জাতীয় সঙ্গীত কোথা থেকে নেওয়া হয়েছে, যেটা আমি বলেছিলাম। ঠিক আছে, ভারত বিধাতা তোমরা পেয়ে গেলে, সঞ্চয়িতা থেকে। তারপর যে শিক্ষা কি, আপনি ক্লাসে গিয়ে দেখলেন ছাত্ররা ঝগড়া করছে, শিক্ষক হিসেবে আপনার করণীয় কি থাকবে। ঠিক আছে, কথামালা কে রচনা করেন। তারপরে যে একজন ভারতীয় প্রতিবাদী দার্শনিকের নাম বলো, রবীন্দ্রনাথ ঠাকুর, প্রতিবাদী নয় প্রকৃতিবাদী। তো হচ্ছে বসুন্ধরা সম্মেলন। তারপর হচ্ছে পরিবেশ পড়ানোর মূল উদ্দেশ্য কি। ঠিক আছে, তারপর হচ্ছে কোনো ক্লাসে মোট শিক্ষার্থী 60 জন এবং তাদের ছাত্র ও ছাত্রীর অনুপাত 3:2 হলে ছাত্রীর সংখ্যা কত হবে। এইগুলো মোটামুটি তোমাদেরকে করতে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। তারপর হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ও রবি ঠাকুরের লেখার পার্থক্য, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এটা, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেকবার জিজ্ঞাসা করেছে এটা। তা হচ্ছে পশ্চিমবঙ্গের বিধানসভার স্পিকার কে রয়েছেন বর্তমানে। পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ কয়টি ও কি কি। যুক্তবর্ণ, এগুলো কিন্তু অনেক জিজ্ঞাসা করেছে, যুক্তবর্ণ কাকে বলে, উদাহরণ দাও। মানে কি যুক্তবর্ণ, মানে কি, মানে হচ্ছে ধরো আমরা লিখি না কয় শয়, বাক্স, ধরো বয়াকার কয়শ মানে বাক্স। ঠিক আছে, এই যে কয় দন্তস্য, তো এটাকে যুক্তবর্ণ বলা হয়। তো এই যুক্তবর্ণটা কি, এই প্রশ্ন কিন্তু জিজ্ঞাসা করে। এটা নিয়ে তোমরা ডেমো করতে পারো, এটা নিয়ে তোমাকে বোর্ডের মধ্যে মানে করিয়ে দেখে দিতে পারো। একটা শব্দ বলবে যে শিক্ষকের তোমাকে মানে বর্ণ বিশ্লেষণ করতে হবে। তো এই বর্ণ বিশ্লেষণের মধ্যে প্রথমে কি বলবে, তালবস্য, তারপরে কি হবে শিক্ষক, তালবস্য হস্যইকার রয়েছে, তো তার জন্য কি হবে, তালবস্য যুক্ত হস্যই যুক্ত কয়ের মূর্ধন্য ষ, খটা কি হবে, প্রথমে ক হসন্ত, তারপর হচ্ছে মূর্ধন্য ষ। ঠিক আছে, এটা কিন্তু কয় মূর্ধন্য ষ খ। ঠিক আছে, তো এটা তারপরে হচ্ছে শিক্ষক, তারপরে হচ্ছে ক যুক্ত অ। তো এরকম ভেঙে কিন্তু তোমাদেরকে দেখাতে হবে, খুবই খুবই গুরুত্বপূর্ণ। এগুলো কিন্তু প্রচুরবার জিজ্ঞাসা করা হয়েছে। তো হচ্ছে বিদ্যালয় দুটি বিদ্যালয় ছুট, শিক্ষার্থী বলতে কি বোঝো।
বিদ্যালয় ছুট, বিদ্যালয় ছুট, আর একটা হচ্ছে কিন্তু আরেকটা এইরকম রয়েছে শিক্ষাক্ষেত্রের অপচয়। ঠিক আছে, তো এই দুটো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তা হচ্ছে বৃত্ত ও গোলকের মধ্যে পার্থক্য, বাক্যের কয়টি অংশ কি কি, ঠিক আছে, এরকম প্রশ্নগুলি কিন্তু প্রচুর রয়েছে। তো যদি তোমাদের পিডিএফটা পছন্দ হয়ে থাকে, যদি প্রশ্নগুলো তোমাদের মন মতো হয়ে থাকে, তো অবশ্যই পিডিএফটা পারচেস করে নিয়ে আগামী দিনে তোমরা প্রস্তুতিটা নেওয়া শুরু করে দাও। এই নাম্বারে যোগাযোগ করো, এই পিডিএফটা তোমরা পারচেস করে নাও মাত্র 399 টাকা দিয়ে। তো এখানে থেকে তোমরা মোটামুটি কয়েকটা পেজ তোমাদেরকে দেখালাম। তো এই প্রশ্নগুলি তোমরা দেখলে, তো যদি তোমাদের পছন্দ হয়ে থাকে, যদি মনে হয়ে থাকে যে না পিডিএফটা অবশ্য ভালো হবে, তো অবশ্যই তোমরা পারচেস করো। মূল্যটা মাত্র 399 টাকা। 399 টাকাতে কিন্তু তোমরা 3000 মতো প্রশ্ন উত্তর পেয়ে যাবে, যে প্রশ্নগুলি কিন্তু আগের যে ইন্টারভিউটা, সেই ইন্টারভিউতে ধরা হয়েছে অলরেডি। ঠিক আছে, তো অবশ্যই যোগাযোগ করে পিডিএফটা পারচেস করে নিয়ে কিন্তু পড়াটা শুরু করে দাও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো সবাই। 2022 স্টেট পাস কিংবা 2022 সেশনের যে ক্যান্ডিডেটরা, তোমরা আগামী দিনের ইন্টারভিউর জন্য অবশ্যই প্রস্তুতি নেওয়াটা শুরু করে দাও।